ইব্রাহিম খলিল আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, বলো তো। আর কি কি নিয়ে আলোচনা হয়েছে গত ক্লাসে? স্যার মূলত স্যার আমরা যে প্রথম শুরু করেছিলাম যে ইউট্রফিকেশন, যে ওয়াটারে শ্যাওলা যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো ওগুলো যদি বৃদ্ধি পায়, তারপর সেগুলো স্যার পচে গেলে এগুলো মানে অনেকটা টক্সিক হয়ে যায় স্যার। এই রিক্রিয়েশনের জন্য স্যার জি স্যার। পচে গেলে কেন টক্সিক হয়? স্যার পচে গেলে টক্সিক হয় জন্য স্যার, যে অর্গানিক যে মানে আপনার প্ল্যান্ট গুলো সেগুলো স্যার যখন ডিগ্রেড করে দেন স্যার এগুলো স্যার ওখানে ডিজলভ অক্সিজেন গুলো স্যার নিয়ে স্যার তারপর স্যার ওখানে অক্সিজেনের ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যায়। মেইন আর বিষয় স্যার যে হচ্ছে অর্গানিক মেইন বিষয় পানিতে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে, কথা বুঝলা? এই পার্ট অফ দ্যাট ফাইটোপ্লাঙ্কটনের ক্লাস হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এবং সব সায়ানোব্যাকটেরিয়া না, এই ক্লাস অফ সায়ানোব্যাকটেরিয়া যখন যখন তোমার ডিগ্রেড করে তখন পানিতে টক্সিক কেমিক্যালস রিলিজ করে। মনে রাখবা, সব সায়ানোব্যাকটেরিয়া না, সব ফাইটোপ্লাঙ্কটন না, কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া যখন ডিগ্রেড করে পানিতে তখন টক্সিক কেমিক্যালস রিলিজ করে, যেটা অ্যাকোয়াটিক সিস্টেমের জন্য ভালো না। আর নাম্বার 2 এ জি স্যার। তোমার এগুলো যখন ডিগ্রেড করে তাদের ডিগ্রেডেশন, এটা অ্যারোবিক ডিগ্রেডেশন হয়। তার মানে অক্সিজেনের প্রেজেন্সে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো অর্গানিক যে বায়োমাসটা, প্ল্যান্ট বায়োমাসটা এদের করতে হেল্প করে। তো এদের ডিগ্রেডেশনের জন্য পানি থেকে ইউজ পরিমাণে ডিজলভ অক্সিজেন কনজিউম হয়। এতে করে পানিতে ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায়। পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তখন কি হবে? অ্যাকোয়াটিক যে অ্যানিমাল গুলো আছে ইনক্লুডিং স্যার ফিশ, পয়েন্ট। ঠিক আছে? হ্যাঁ, বলো। জি স্যার। স্যার পানিতে স্যার ডিজল কমলে পানিতে যে মাছ থাকে স্যার সেগুলো স্যার মারা যাবে। অথবা স্যার আবার আরেকটা আছে স্যার অ্যালগাল ব্লুম। হ্যাঁ, বলো। স্যার ইকোলজিক্যাল ইমপ্যাক্ট স্যার কিছু আছে তারপরে দেখা যাচ্ছে যে অ্যালগাল ব্লুম স্যার, গুলো যেমন হয়। স্যার হ্যাঁ, অ্যালগাল ব্লুম সেগুলো স্যার যখন এগুলো স্যার ডিগ্রেড করবে, হ্যাঁ, তোমার ওয়াটার ট্রান্সপারেন্সি কমায় দেবে। ওয়াটার ট্রান্সপারেন্সি কমায় দিলে পানিতে সানলাইটের পেনিট্রেশন কম হবে। সানলাইটের পেনিট্রেশন কম হয়, পানির ভেতরের যে তোমার অ্যাকোয়াটিক ফাইটোপ্লাঙ্কটন গুলি আছে, জলজ উদ্ভিদ যেগুলো আছে, তাদের ফটোসিনথেসিস হবে, অক্সিজেন প্রোডাকশন কমে যাবে। কথা বুঝলা? এইগুলো প্রবলেম। তো তো যাই হোক, পানিতে যে ইউট্রিফিকেশনটা হয়, এটা কি, পানিতে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশনটা যখন অনেক বেড়ে যায় তখন এই প্ল্যান্ট গুলোর গ্রোথ অনেক বেশি হয়। তো পানিতে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশনটা, নিউট্রিয়েন্ট গুলো কোথায় থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পয়েন্ট আর নন পয়েন্ট সোর্স থেকে আসতে পারে। মোস্টলি ধরো যদি আমরা লেইকে বলি, আসে হচ্ছে একটা এগ্রিকালচারাল ল্যান্ড থেকে, তাই না? তো এগ্রিকালচারাল ল্যান্ড থেকে কিভাবে আসে? তো আমরা নিউট্রিয়েন্ট গুলো, ফর এক্সাম্পল ফসফেট, নাইট্রেট, ফার্টিলাইজার গুলো যখন করি এগ্রিকালচারাল ল্যান্ডে, interact with the soil minerals, কথা বুঝলা? এবং তাদের ডিগ্রি অফ ইন্টারাকশন উইল ডিটারমাইন যে কতটুকু নিউট্রিয়েন্ট সয়েলে থাকবে, কতটুকু কতটুকু প্ল্যান্ট অ্যাকসেপ্ট করবে, প্ল্যান্ট আপটেক করবে, আর কতটুকু তোমার এটা গ্রাউন্ড ওয়াটারে যাবে, আর কতটুকু সয়েল ইরোশনের মাধ্যমে এটা কোথায় যাবে? এটা হচ্ছে হাইল্যান্ড থেকে লোল্যান্ডের দিকে যাবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো পানিতে সয়েল মিনারেল কি কি আছে? মানে যে মিনারেল গুলো নিউট্রিয়েন্ট সাইক্লিং কন্ট্রোল করে। বলতে পারো কি কি মিনারেল গুলো সয়েলে নিউট্রিয়েন্ট সাইক্লিং কন্ট্রোল করে? স্যার সিলিকেট মিনারেল, আবার অ্যালুমিনিয়াম সিলিকেট। হ্যাঁ, ক্লে মিনারেল, অ্যালুমিনিয়াম সিলিকেট, তারপরে ক্যালসাইট, আয়রন অক্সাইড, তাই না? কি জন্য সয়েল তোমার অ্যাপ্রক্সিমেটলি 45% মিনারেল থাকে ইন জেনারেল, তবে সয়েল টু সয়েল এই কম্পোজিশন গুলো ভ্যারি করতে পারে, তাই না? এখানে ফর এক্সাম্পল ফসফরাস সাইকেল দেখানো হয়েছে, যে ফসফরাস হাউ ইন্টারেক্ট উইথ সয়েল মিনারেলস, তাই না? এগ্রিকালচার ফার্টিলাইজার আসতে পারে, এটা ডিজলভ হতে পারে, ডিজলভ ফসফেট হচ্ছে প্ল্যান্ট অ্যাকসেপ্ট করতে পারে, এটা অ্যাডজর্পশন হতে পারে, ডিজর্পশন হতে পারে, কোপ্রেসিপিটেশন, ডিসলিউশন, formation of organic phosphorus, dissolution of organic phosphorus, and erosion.
আচ্ছা, এর মধ্যে সয়েল যে মিনারেল গুলো আছে আমি বলছি আয়রন মিনারেলের ইম্পর্টেন্সটা কি জন্য আয়রন মিনারেল অল মানে এভরিহোয়ার আয়রন মিনারেল অ্যাভেলেবেল, আর আয়রন মিনারেল গুলোর হাই সারফেস এরিয়া আছে এবং যার কারণে এই আয়রন মিনারেলের অ্যাডজর্পশন ক্যাপাসিটি আছে, মানে এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ক্যাটায়নস এবং অ্যানায়ন অ্যাডজর্ব করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আয়রন মিনারেল রিডক্স সেন্সিটিভ আন্ডার এনভায়রনমেন্টাল কন্ডিশনস। এতে করে হয় কি, এটা ইজিলি অক্সিডেশন হয়, ইজিলি রিডাকশন হয়। অক্সিডেশন হলে এটা প্রেসিপিটেশন পরে, রিডাকশন হলে ডিসলুশন হয়, বুঝছো? একই সাথে অন্য অন্য নিউট্রিয়েন্টকেও নিয়ে এগুলা প্রেসিপিটেট করতে পারে, অন্য অন্য নিউট্রিয়েন্ট সহ এগুলা ডিসলভ হতে পারে। সো নিউট্রিয়েন্ট সাইক্লিং এ আয়রন মিনারেলস গুলা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে আমি একটা এক্সাম্পল বোঝাইছি, এটা আয়রন মিনারেল এবং ফসফেটের সাইকেল অ্যাডজর্পশন, ডিসরপশন, কোপ্রেসিপিটেশন, মিনারেলাইজেশন প্রসেস দিয়ে। আর আমি বলছিলাম এই প্রসেস গুলো বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্বারা কন্ট্রোল হয়, যেমন pH, redox potential, ionic strength, and the presence of some competitive ions, for example bicarbonates. তো এখন যে প্রসেস গুলি আমরা বলতেছিলাম অ্যাডজর্পশন, ডিসরপশন, কোপ্রেসিপিটেশন, মিনারেল ডিসলিউশন, এই প্রসেস গুলো যেমন নিউট্রিয়েন্ট সাইক্লিং এর ক্ষেত্রে এগ্রিকালচারাল সোয়েলে তোমার ইম্পর্টেন্ট, সিমিলারলি এই একই গুলো তুমি ওয়াটার ট্রিটমেন্টে যাবা, ঠিক আছে, সেই ক্ষেত্রেও এই প্রসেস গুলো দিয়েই তোমার এগুলা টার্সিয়ারি একটা স্পেসিফিক ট্রিটমেন্ট, এগুলো এই ট্রিটমেন্ট মধ্যে তোমার হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টে এই প্রসেস গুলোই কাজে লাগে। কথা বুঝছো? তো যার কারণে আমি এই এগ্রিকালচারাল সিস্টেমে বা এই অ্যাডজর্পশন প্রসেসটা আমি বোঝাবো। ফর এক্সাম্পল আয়রন মিনারেলের উপর ফসফেট দিয়ে, সবগুলো আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করবো না, কয়েকটা মিনারেলের উপরে ফসফেট অ্যাডজর্পশন কিভাবে হয় এটা বোঝাবো আর কি। তো লেটস স্টার্ট অ্যাডজর্পশন। আচ্ছা, এখন আমি একটু, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি কয়েকটা মিনিট একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আওয়াজ স্যার আসছে তো, একটু স্যারের সাথে একটু কথা বলে নি, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এই তো অ্যাডজর্পশন প্রসেস। তো অ্যাডজর্পশন সম্পর্কে তোমাদের ধারণা আছে বলেই আমি মনে করি। কি ধারণা আছে অ্যাডজর্পশন সম্পর্কে? অ্যাডজর্পশনটা কি বলতো? স্যার যদি স্যার কোনো একটা মানে দুইটা ফেস তার পাশে টানি দেন, তো স্যার ওই আরেকটা আধা ঘন্টা পরে দিচ্ছি। হ্যাঁ বলো। সারফেসের মাধ্যমে যদি স্যার মানে ভিতরে যাবে না, সারফেসের মাধ্যমে না, সারফেসের উপরে, কথা বুঝলা? একটা সলিড সারফেসের উপরে তোমার অ্যাকুয়াস ফেজ থেকে অথবা ডিজলভড ফেজ থেকে, আমি ডিজলভড ফেজ এই কারণে বললাম, ধরো তোমার মিডিয়া আছে যেটা না, তোমার ডিজলভড ফেজ থেকে অ্যাকুয়াস ফেজের, মানে ডিজলভড ফেজ থেকে যখন সলিড সারফেসের উপরে কোনো একটা স্পিসিস তোমার লেগে যাবে, অ্যাটাচ হবে, সেই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা অ্যাডজর্পশন। কথা বুঝলা? সারফেস সাইটের সাথে যদি কমপ্লেক্স ফর্ম করে সেটা হচ্ছে অ্যাডজর্পশন। সারফেস সাইটে লাগলেই সেটা অ্যাডজর্পশন হবে না, সারফেস সাইটের উপরে এটা প্রিসিপিটেশন হবে, বুঝলা? যদি প্রিসিপিটেশন হয়, বুঝছো? হ্যালো, জি স্যার। ধরো তোমার একটা সলিড সারফেস আছে, ধরো আয়রন ম্যাটেরিয়ালস আছে, কথা বুঝলা? তো আয়রন ম্যাটেরিয়ালস এর উপরে যদি তুমি ইয়ে করো, কি বলে, তোমার হচ্ছে ধরো ফসফেট যদি দাও, তাহলে কি হচ্ছে, আয়রন ম্যাটেরিয়ালের যে বিভিন্ন ফাংশনাল গ্রুপ আছে অ্যাডজর্বেন্টের, OH ফাংশনাল গ্রুপ, বুঝলা? ক্যালসাইট যেটা আছে OH ফাংশনাল, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যে সলিড আছে মিনারেল সয়েলের মধ্যে, তারও ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। এখন দেখো একটা আয়রন মিনারেল দেখতে পাচ্ছ তোমরা, আমি আয়রন মিনারেল একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করছি। হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ব্রাউন কালারের, আর এই যে আয়রন দেখাইছি, আর এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ দেখাইছি। দেখো এই ফাংশনাল গ্রুপ গুলো দেখো, কিছু কিছু ক্ষেত্রে OH হিসাবে আছে, কিছু কিছু ক্ষেত্রে O মাইনাস হিসাবে আছে, কিছু কিছু ক্ষেত্রে OH2 প্লাস হিসাবে আছে। আমি এটা কেন লিখছি? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এই ফাংশনাল গ্রুপটার প্রোটনেশন স্টেটটা,
তার মানে কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, আর কখন নিউট্রাল স্পেসিস থাকবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে সিস্টেমের পিএইচ এর উপরে। যদি অ্যাসিডিক কন্ডিশন হয় তখন কি হবে? তখন OH2 প্লাস সারফেসটা কি প্রোটনেটেড হবে না অ্যাসিডিক কন্ডিশনে? যদি আয়রন মিনারেল তো সলিড, এটা যদি অ্যাসিডিক মিডিয়ার বা হাইড্রোক্লোরিক 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে যদি দাও, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি প্রোটন করবে না? এই তোমরা কথা বলো, তোমরা কথা না বললে আমি কথা বলে মজা পাই না আর কি। জি স্যার। প্রোটন অ্যাকসেপ্ট করবে, প্রোটন অ্যাকসেপ্ট করার ফলে OH প্লাস হবে। আবার যদি দেখো একটা নিউট্রাল কন্ডিশনে থাকে সিস্টেমটা, তাহলে কি হচ্ছে? সিম্পলি OH হিসেবে থাকবে, তাই থাকবে না? জি স্যার। আর যদি অ্যালকালাইন কন্ডিশনে থাকে তাহলে কি হবে? তোমার এখান থেকেই বরং প্রোটনটা নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডে দিলে কি হবে? এই যে OH এর যে প্রোটনটা এটা নিয়ে নেবে, নিয়ে কি হবে? FeO মাইনাস। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে সব সারফেসেরই অ্যাডজর্পশনের জন্য অ্যাডজর্পশন কিন্তু এমনি হয় না। অ্যাডজর্পশন হতে হলে সারফেস কমপ্লেক্সেশন রিঅ্যাকশন সাধারণত। আবার হাইড্রোজেন বন্ড ফর্মের মাধ্যমেও অ্যাডজর্পশন হয়। তো অ্যাডজর্পশন হতে হলে সারফেসের উপরের যে গ্রুপটা আছে একে আমরা বলি সারফেস সাইটস বা সারফেস অ্যাক্টিভ সাইটস। তাহলে ইউজুয়ালি যে ক্রিটিক্যাল অ্যাডজর্বেন্ট গুলো আছে তার ফাংশন থাকে OH। এইটা পজিটিভলি চার্জড হতে পারে, নিউট্রাল হতে পারে এবং নেগেটিভলি চার্জড হতে পারে ডিপেন্ডিং অন দা পিএইচ অফ দা সিস্টেম। তো এখন এখানে যদি ফসফেট দাও তাহলে কি হতে পারে? আর স্পেসিফিক এক্সাম্পল সাপোজ সিলিকেট দিলাম, দেখো কি হতে পারে। কথা বুঝলাম? দেখো একটা সিস্টেম, এই যে আয়রন মিনারেলসটা আমি নিচে দিলাম, এটা সলিউশন আছে, সেকেন্ডটাতে সিলিকেট সলিউশন আছে, থার্ডটা সিলিকেট সলিউশন আছে, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে গোথাইট। গোথাইটটা হচ্ছে একটা আয়রন মিনারেল, এবং আয়রন মিনারেল ফেরিহাইড্রাইট হতে পারে, গোথাইট হতে পারে, হেমাটাইট হতে পারে। তোমরা নাম শুনছো এগুলোর? জি স্যার। আচ্ছা, তো আসলে গোথাইট, হেমাটাইট এগুলোর মধ্যে বেসিক পার্থক্য যেটা সেটা হচ্ছে এদের ক্রিস্টাইন ফেজের, বাট ফাংশনাল গ্রুপটা সবারই OH। বুঝলাম? এখন অ্যাডজর্পশনটা কিভাবে হয় দেখো। এই যে অ্যাডজর্পশন হওয়ার পরে এখানে কি OH2 গ্রুপ আছে না? দেখো FeOH গ্রুপ আছে না সারফেসের উপরে? তুমি দেখো এই যে ফসফেটটা, কথা বুঝলা? তোমার আয়রনটা এই ফর্মে থাকতে পারে, একটা আয়রনের সাথে একটা অক্সিজেন বন্ড ফর্ম করে এরকম ভাবে, একে বলি আমরা মনোডেন্টেড স্পেসিস। তার মানে একটা আয়রন সাইটের উপরে একটা ফসফেট একটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে, দ্যাটস মনোডেন্টেড। আচ্ছা, এটা মনোনিউক্লিয়ার বলতে বোঝাচ্ছে আয়রন হচ্ছে নিউক্লিয়ার সাইট হচ্ছে একটা। দেখো মনোনিউক্লিয়ার বাইডেন্টেড, তার মানে আয়রন সাইট হচ্ছে একটা, এই একটা সাইটে আয়রনের সাথে একটা ফসফেট দুইটা অক্সিজেন যুক্ত হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়ার বাইডেন্টেড। এখন বাইনিউক্লিয়ার বাইডেন্টেড কি? দেখো একটা ফসফেটের দুইটা সাইটে, আয়রনের দুইটা সাইডে একটা ফসফেট দুইটা কমপ্লেক্স ফর্ম করছে, মানে দুইটা বন্ড ফর্ম করছে, এটা হচ্ছে বাইনিউক্লিয়ার বাইডেন্টেড। তোমরা বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে মেইন কথা হচ্ছে আয়রন অক্সাইড OH। আতর ভাই আর বেশ পিটা দাও, আমি আসতেছি। করেন মাহবুব স্যার আসছেন আজকে? হ্যাঁ, স্যারের কাছে সাইন টাইন নিয়ে রাখলে হতো না? স্যার বৃহস্পতিবারে আসবে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমি আজকে এই ক্লাস শেষ করে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে যে অ্যাডজর্পশনটা হয়, অ্যাডজর্পশনটা কোথায় হয়?
সারফেস সাইটস এর উপরে বা সারফেস অ্যাক্টিভ সাইটস এর উপরে। সারফেস অ্যাক্টিভ সাইটস কারা? এই শোনো, তোমাদের সাউন্ড দিচ্ছে, কথা বুঝছো, বাইরে থেকে বা গাড়িতে থেকে ক্লাস করতেছো তারা মিউট করো। আর যারা মনে করো যে নিরিবিলি আছো, কোনো ধরো অন্য কোনো ঝামেলা নেই, তারা হচ্ছে আনমিউট করে রাখতে পারো আর কি, কথা বলার জন্য মাঝে মাঝে। তাহলে দাঁড়াচ্ছে কি, সারফেস অ্যাক্টিভ সাইটস কারা? মেইনলি হাইড্রোক্সিল গ্রুপস উইথ ডিফারেন্ট প্রোটনেটেড স্টেটস, ফর এক্সাম্পল পজিটিভ আয়ন, নিউট্রাল আয়ন এন্ড নেগেটিভ আয়ন। ঠিক আছে, মানে সারফেস অক্সাইডস অথবা হাইড্রোক্সাইডস। আচ্ছা, তো এরকম হতে পারে, সিলিকেট অ্যাডজর্ব হতে পারে। ফর এক্সাম্পল ফসফেট যদি অ্যাডজর্ব হয়, এটা বিভিন্ন ধরনের কমপ্লেক্স ফর্ম করে, মনোনিউক্লিয়ার মনোডেন্টেড, মনোনিউক্লিয়ার বাইডেন্টেড, বায়োনিউক্লিয়ার বাইডেন্টেড। কথা বুঝলাম? এখন আসে দেখো যে ফসফেট সারফেসের উপরে অ্যাডজর্ব হতে হলে, বা এই যে সিলিকেট, এই ফসফেট আর সিলিকেট অ্যাডজর্পশনের পার্থক্যটা কি হবে? এটা ডিপেন্ড করবে ফসফেট আর সিলিকেটের তোমার প্রোটনেশন স্টেটের উপরে। ফর এক্সাম্পল দেখো, এখানে দুইটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা, লেফট ফিগারে দেখো পার্সেন্টেজ অফ স্পেসিস, আর রাইট ফিগারে হচ্ছে পিএইচ। লেফট ফিগার নিয়েই আমরা ডিসকাস করব। লেফট ফিগারটা কার? এটা ফসফেটের বা ফসফরিক অ্যাসিডের। কথা বুঝলাম? একদম লো পিএইচ। পিএইচ যদি এই ফসফরিক অ্যাসিডের মানে যদি লো পিএইচ এ থাকে, ধরো পিএইচ 2 এর মধ্যে আছে, কথা বুঝলাম, 1 এর নিচে যদি থাকে তাহলে এটা কমপ্লিটলি ফসফরিক অ্যাসিড হিসেবে থাকবে। এজন্য পানিতে যে প্রোটন, এই প্রোটনটাও প্রেসার দেবে পানি থেকে ছাড়ালে, ফসফরিক অ্যাসিডও প্রেসার দেবে। কিন্তু যদি পিএইচ 2 এর নিচে রাখো, ধরো পিএইচ 0.5 বা পিএইচ 1 বা পিএইচ 0.5 বা পিএইচ 0.25, এরকম কন্ডিশনে হবে কি, ফসফরিক অ্যাসিডটা পানিতে প্রোটন দিতে পারবে না, বিকজ পানিতে যে প্রোটন গুলি আছে ওই ধরো উল্টা প্রেসার দেবে। তো তার কিন্তু পিএইচ যত বাড়তে থাকবে ফসফরিক অ্যাসিডটা তত বেশি প্রোটন দিতে থাকবে। দেখো ফসফরিক অ্যাসিডে কয়টা আছে? H3PO4 না? লক্ষ্য করতে পারতেছো তোমরা? জি স্যার। H3PO4 দেখো, এবং এই অবস্থায় ফসফরিক অ্যাসিড হিসাবে আছে কত পার্সেন্ট? 10%। দেখতে পাচ্ছ এই যে আমার কার্সারটা 10%। আচ্ছা, এবং এই কন্ডিশনে ফসফরিক অ্যাসিডটা একটা প্রোটন অলরেডি দিয়ে দেয়। দিয়ে দিলে কি হবে? হাইড্রোজেন দুটি হবে আর উপরে একটা নেগেটিভ চার্জ হবে না? ফসফরিক যদি একটা দিয়ে দেয় তাহলে H2PO4 মাইনাস হবে না? জি স্যার। PH2 তে দেখো 10% আছে ফসফরিক অ্যাসিড, আর মানে H2PO4 মাইনাস এইটা আছে 90%। এখন দেখো PH2 থেকে PH5 পর্যন্ত, যদি PH2 থেকে PH3 তে যাও, H2PO4 হয়ে যায় 100%, আর H3PO4 যেটা ফসফরিক অ্যাসিড এটা 0%। ফসফরিক অ্যাসিড, আনপ্রোটনেটেড ফসফরিক অ্যাসিড doesn't exist in a solution at pH 3। সেখানে সব যত ফসফেটের স্পেসিস আছে সবগুলোই হবে H2PO4 এবং এটা 100%। as the pH increases তখন কি হবে? দেখো এখানে ধরো pH 5.5 এর উপরে যদি যাও, দেখা যাচ্ছে কি যে ফসফরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে H2PO4 মাইনাসের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। তার কারণ পানিতে পিএইচ বাড়লে হাইড্রোক্সিল আয়ন বাড়বে, হাইড্রোক্সিল আয়ন বাড়লে এই যে H2PO4 এখান থেকে একটা প্রোটন চলে যাবে পানিতে, হাইড্রোক্সিল আয়নের সাথে চলে যায়, ওয়াটার ফর্ম করবে। আর H2PO4 যেটা, এইটা কনভার্ট হয়ে হবে HPO4 মাইনাস। বুঝছে? আর মানে কি পিএইচ যত বাড়বে H2PO4 মাইনাস, এই যে ব্লু কালারের যেটা স্পেসিসটা এটা কমতে থাকবে, আর ব্ল্যাক কালারের HPO4 মাইনাস এটার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। একটা সময় দেখো যে পিএইচ 9 এর কাছাকাছি যখন আসবে তখন H2PO4 মাইনাস যে স্পেসিসটা সিঙ্গলি কনসেন্ট্রেশনটা উইল বি 0।
এবং এই কনসেন্ট্রেশনে HPO4 মাইনাস 2 মাইনাস এর কনসেন্ট্রেশন হবে 100%। আচ্ছা, সিস্টেমে আরো পিএইচ বাড়তিছে, কি হবে? এই HPO4 2 মাইনাসটা, ঠিক আছে, আরো দেখা যাচ্ছে প্রোটন দিচ্ছে এবং PO4 মাইনাস 3 মাইনাস বা কমপ্লিটলি ধরো ফসফেট আয়ন যেটা সেটা ফর্ম। তো আমরা পানিতে ফসফেট আয়নটা কিভাবে লিখি? আমরা হুট করে লিখে দিলে PO4 মাইনাস 3 মাইনাস। সম্ভবত হ্যালো, জি স্যার। আমরা যদি আমি বলি পানিতে ফসফেট আয়নের কনসেন্ট্রেশনটা লেখো, কি লিখবা তোমরা? PO4 3 মাইনাস না? জি স্যার। আসলে কি পানিতে PO4 3 মাইনাস হিসেবে ফসফেট থাকে? কি বুঝলা? না স্যার, এটা স্যার ক্রমান্বয়ে আস্তে আস্তে এটাকে কনভার্ট হয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে PO4 3 মাইনাস হয়, ফসফেট হয়। পানিতে ফসফরিক অ্যাসিড দিলে এটা ফসফরিক অ্যাসিড হিসেবেও থাকতে পারে। আন্ডার এক্সট্রিম কন্ডিশন পিএইচ বাড়াও, একটা প্রোটন দেবে, আবার যদি পিএইচ বাড়াও দুইটা প্রোটন দেবে, আরো যদি পিএইচ বাড়াও সেখানে তিনটা প্রোটন দেবে। তিনটা প্রোটন দিলে কমপ্লিটলি নেগেটিভ চার্জড ফসফেট আয়ন হবে। তাহলে পানিতে ফসফেটটা যে কোন ফর্মে থাকবে? পিএইচ এর উপরে। রাইট, সিস্টেমের পিএইচ এর উপরে। এখন দেখো, তাহলে তোমাদের আমি যদি বলি, শুনতেছো, যদি বলি যে ফসফেট আয়নটা, পরীক্ষা যদি প্রশ্ন করি ফসফেট আয়নটা পানি থেকে রিমুভ করবে, এখন ফসফেটের স্পেসিয়েশনটা কেন ইম্পর্টেন্ট, বা পানিতে ফসফেট কি কি ফর্মে থাকতে পারে এবং কিভাবে এই ফসফেট স্পেসিসটা চেঞ্জ হয়, কথা এই প্রশ্নের সাথে প্রশ্ন মিলায় কোনো লাভ নাই। কথা বুঝলা? এটা ধরো একটা প্রবল পরীক্ষা কোশ্চিন আর কি। আচ্ছা, এখন আসো পরের যে ফিগারটা দেখতে পাচ্ছ, পরের ফিগারটা ডান সাইডের জি স্যার, বি নাম্বার। বি নাম্বার, এটা কি? সিলিসিক অ্যাসিডের। আমরা বলি না সিলিকেট আয়ন হিসেবে থাকে? হ্যাঁ, জি স্যার। আয়ন আছে না? সিলিকেট আয়ন আছে। সিলিকেট আয়নটা পানিতে কিন্তু এত সহজে সিলিকেট আয়ন হিসেবে থাকে না। পানিতে দেখো আপ টু পিএইচ 8 এটা ডিজলভড সিলিসিক অ্যাসিড হিসেবে থাকে। পিএইচ এর 8 এর পরে মানে এটা হচ্ছে আয়োনাইজেশন হওয়া স্টার্ট করে এবং এক প্রোটন দিয়ে H3SiO4- হয়। আরো যদি পিএ এবং আবার দেখো সরি মানে H হয়, আরো যদি পিএইচ বাড়তে থাকে তার মানে দেখো একটা পার্ট H2SiO4 কথা বুঝলাম? তার মানে দেখা যাচ্ছে কি যে সলিউশনে পিএইচ যত বাড়তে থাকবে সিলিসিক অ্যাসিডও ততই তোমার এর আয়োনাইজেশন হতে থাকবে। ফসফেটের ক্ষেত্রে যেমন যেটা সত্য, সিলিকেটের ক্ষেত্রেও সত্য। দেখো খুবই এটা আয়োনাইজেশন স্টার্ট হয়েছে। দেখো ফসফেটের নেগেটিভ চার্জ পিএইচ 2 তেই পাওয়া গেছে 90%, কিন্তু এই সিলিকেটের নেগেটিভ চার্জ পেতে আমাদের ওয়েট করতে হয়েছে পিএইচ 8 পর্যন্ত। কথা বোঝনি? জি স্যার। এই যে আয়োনাইজেশন হতে দেরি হচ্ছে বা কম হচ্ছে, এটাকে ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটা টার্ম দিয়ে এক্সপ্লেন করা আছে, সেটা হচ্ছে পিকেএ। মনে আছে তোমাদের? অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট। হ্যাঁ, তো ফসফেট দেখো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট নাম্বার 1 তিনটা হবে। তিনটা কি? তোমার একটা ফসফরিক অ্যাসিড আর তোমার PO4, ঠিক আছে, H2PO4, এই দুইটা স্পেসিস যখন 100% হবে, ঠিক আছে, তখন সরি 50% এই ব্লু স্পেসিস, 50% ধরো আনআয়োনাইজড রেড স্পেসিস, যে পিএইচে থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যাসিডেশন কনস্ট্যান্ট। সেকেন্ড অ্যাসিডেশন কনস্ট্যান্টটা কোথায়? দেখো এই যে ব্লু আর ব্ল্যাক স্পেসিসটা যেখানে ইন্টারসেক্ট করছে, এটার করেসপন্ডিং পিএইচটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পিএইচ 7। এটা হচ্ছে সেকেন্ড অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট।
আর থার্ড অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কোথায় হবে? এই যে ব্ল্যাক স্পেসিস আর পিঙ্ক স্পেসিস এই দুইটা যখন অর্ধেক অর্ধেক হবে তখন এটা pH 12 এর কাছাকাছি। এটা হচ্ছে আরেকটা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তার মানে এখানে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এই pH রেঞ্জ দেখা যাচ্ছে আর দুইটা দেখা যাচ্ছে। তার মানে একটা খুবই ক্লিয়ার, এই যে pH 7 বরাবর যে ইন্টারসেকশনটা এটা একটা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তার মানে ফসফরিক অ্যাসিডের তোমার 3টে প্রোটন আছে, এর অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে 3টে। কথা বুঝলা? আচ্ছা, এখন সিলিসিক অ্যাসিডেরও তোমার অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হিসাবে হওয়ার কথা কয়টা? 4টে। কিন্তু নরমাল যে এনভায়রনমেন্ট এখানে সর্বোচ্চ এটা 2 বার আয়নিত হতে পারে। pH দেখো, তার মধ্যে দেখো প্রথমটা হয়েছে কয়টায়? pH এই যে 10 এর কাছাকাছি একটা হয়েছে, সরি, আর আরেকটা হবে pH 12 বা 13 এর দিকে, ওটা ক্যাপচার্ড না। তাহলে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কি তোমরা বুঝতে পারছো কি? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন তোমাদের প্রশ্নটা যদি এরকম হয় যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলতে কি বোঝো, এবং বেসড অন দা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তোমার ফসফেটের অ্যাকুয়াস স্পেসিস গুলা দেখাও। একটু ওয়েট করো, সরি সাহেব, আসছো? আচ্ছা ঠিক আছে, আমি তো কল দিছিলাম। ঠিক আছে, ক্লাস নিচ্ছি আর কি। তো কোশ্চেনটা হচ্ছে এরকম ধরনের, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলতে কি বুঝো? বেসড ফসফেটের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কত কত এটা দেখে নিবা। আর বেসড অন দ্য অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কথা বুঝলা? তুমি ফসফেটের কতগুলো অ্যাসিড, ফসফেটের কতগুলো স্পেসিস তুমি এক্সপেক্ট করো, এবং যে পার্সেন্টেজ অফ স্পেসিস ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। জি স্যার। এই প্রশ্ন আমি দিয়ে দিব তোমাদের, ধরো কোন এক জায়গায় আমি বলে দিলাম। এখন তোমরা কোশ্চেন গুছাও, যদি কোথাও বুঝতে না পারো আই উইল হেল্প ইউ। কোথাও না কোথাও থাকবে এই কোশ্চেনটা। সরি, আচ্ছা, সিমিলারলি তোমার সিলিকেটের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটাও আমি বুঝাইলাম, বুঝে থাকো। এরকম সালফেটের এরকম হাম্পি ডায়াগ্রাম পাওয়া যাবে পার্সেন্ট অফ স্পেসিস দিয়ে, বা কার্বনেট বাইকার্বনেটের পাওয়া যাবে অনলাইনে, তোমরা দেখলেই ক্লিয়ার হবে। যদি লেখো যে স্পেসিয়েশন ডায়াগ্রাম উইথ pH, স্পেসিয়েশন ডায়াগ্রাম সিলিসিক অ্যাসিড উইথ pH, স্পেসিয়েশন ডায়াগ্রাম অফ ফসফরিক অ্যাসিড বা ফসফেট উইথ pH, স্পেসিয়েশন ডায়াগ্রাম অফ কার্বনিক কার্বনেট উইথ pH, এটা তোমরা সব অনলাইন পাবো। তবে এই ডায়াগ্রামটা নিজে ড্র করো। এখন দেখো, আসো অ্যাডজর্পশন, এইটা পড়াই আমি শেষ করব। তো অ্যাডজর্পশনের ক্ষেত্রে তোমার দেখো, এই ফিগারটার কথা মনে আছে তোমাদের? এটা বলছিলাম না আয়রনের উপরে ফসফেটটা অ্যাডজর্ব হয়, আয়রন মিনারেল। এখানে দেখাইছিলাম কিভাবে হয়, কি কি কমপ্লেক্স ফর্ম করে। আচ্ছা, এখন দেখাবো কতটুকু অ্যাডজর্ব হয়, কিভাবে অ্যাডজর্ব হয়। আয়রন মিনারেলের কথা যদি তোমাদের মনে থাকে, আমরা বলছিলাম যে আয়রন মিনারেলটা 3টা ফর্মে থাকে। একটা হচ্ছে বেসড অন দা pH, তোমার লো pH এ থাকে কি সব সারফেস সাইড গুলো কি পজিটিভ না? সব সারফেস সাইড গুলো পজিটিভ। pH বাড়তে থাকলে কি হবে? সারফেস সাইড কি নিউট্রাল হবে। আরো যদি pH বাড়ে সারফেস সাইডটা কি হবে? নেগেটিভ হবে। তাই নেগেটিভ হবে। জি স্যার। নেগেটিভ। আচ্ছা, এখন দেখো ফসফেটের উপরে, কথা বুঝলা, তোমার বিভিন্ন pH এ ধরো একই কনসেন্ট্রেশন, একই সবগুলো, সব প্রত্যেকটাতেই 1 গ্রাম আয়রন অক্সাইড নিলাম বা গুথাইট নিলাম, কথা বুঝলা। আর ধরো 100 মিলিলিটার
0.1 মোলার ফসফেট নিলাম, মানে প্রত্যেক, কিন্তু পিএইচটা ধরো 12টা সিস্টেম নিয়েছে, 12টা সিস্টেমেরই ডিফারেন্ট। তার মানে প্রত্যেকটা সিস্টেমে একই পরিমাণে আয়রন অক্সাইড থাকবে, সলিড আয়রন অক্সাইড, একই পরিমাণে ফসফেট সলিউশন থাকবে, একই কনসেন্ট্রেশনের ফসফেট। একই পরিমাণে অ্যাবজর্ব হবে না। দেখো ফসফেটটা অ্যাবজর্ব হবে কিভাবে, দেখো পিএইচ 2 তে ধরো 2-3 এর দিকে বেশি, তারপরে ধীরে 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 পিএইচ যত বাড়তিছে, এই যে দেখো লেফট সাইডে দেখা আছে মাইক্রোমোল অ্যাবজর্ব পার গ্রাম পার মিটার স্কয়ার। মানে মাইক্রোমোল বলতে বোঝাচ্ছে মাইক্রোমোল ফসফেট অ্যাবজর্ব হয় পার মিটার স্কয়ার, মানে কি একটা নির্দিষ্ট পার মিটার স্কয়ার সারফেস এরিয়া অফ দ্য সলিড। তার মানে দেখা যাচ্ছে কি phosphate adsorption gradually decreases with increasing pH of the system. কথা ক্লিয়ার? বলো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে যেহেতু ইব্রাহিম খলিল বুঝছো, আমাকে বলো যে পিএইচ বাড়ার সাথে সাথে ফসফেট অ্যাবজর্পশনটা কমে গেল কেন, এটা আমাকে বলো। তার সাথে সাথে স্যার তাহলে হাইড্রোক্সিল আয়নের স্যার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। দ্যাটস অলরাইট, বাট এটা অ্যাডজাস্টমেন্টটা কমে গেল কেন? ফসফেটটা কেন সারফেসের সাথে কম ইন্টারঅ্যাক্ট করতেছে, কম লাগতেছে? হিসাব নিকাশ করো। খালি কি হিসাব নিকাশের দায়িত্ব কি ইব্রাহিম খলিলেরই, আর কেউ হিসাব নিকাশ নাই? স্যার এখানে পিএইচ যখন স্যার হচ্ছে কম থাকে তখন তো আমরা আয়রনের যে আয়রন অক্সাইডটা হাইড্রোক্সাইডটা পাই সেটা প্লাস হিসেবে থাকে, তখন স্যার ওই ফসফেট অ্যাবসর্পশনটা ভালো হয়, প্লাস মাইনাস মানে মাইনাস থাকে ফসফেটটা। গুড গুড। এরপর স্যার আস্তে আস্তে নিউট্রাল হতে থাকে এবং একটা পর্যায়ে পিএইচ যখন বেড়ে যায় তখন একদম মাইনাস হয়ে যায়। মাইনাস হয়ে যায়, হ্যাঁ। তো মাইনাসকে স্যার তোরা ইন্টারঅ্যাক্ট করবে না। কমপ্লিটলি গুড অ্যান্সার। আমি একটু তোমার কথার ইকো করে দিই। মেইন বিষয় হচ্ছে লো পিএইচ কন্ডিশনে আয়রন অক্সাইডের যে সারফেস গুলো এটা পজিটিভ চার্জ থাকে, বাট স্টিল পিএইচ 2 তে দেখো, আমি এখন স্লাইড শেয়ারে যাই। লো পিএইচ এ মনে আছে পজিটিভ থাকে, কিন্তু ফসফেটটা ওই কন্ডিশনে নেগেটিভলি চার্জ থাকে। সো পজিটিভ আর নেগেটিভের স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের ফলে, ঠিক আছে, ফসফেটটা লেগে যায় সারফেসের সাথে, অক্সিজেন ভালো হয়। কিন্তু পিএইচ যত বাড়তে থাকে কি হবে, পিএইচ বাড়তে থাকলে আয়রন অক্সাইডটা নিউট্রাল হবে, প্লাস হবে না। কিন্তু ফসফেটটাও দেখো পিএইচ যত বাড়তে থাকে ফসফেটের নেগেটিভ চার্জ তত বাড়ে, যার কারণে পিএইচ যত বাড়বে আয়রন অক্সাইডও নেগেটিভ হয়, ফসফেটও নেগেটিভ হয়, যার ফলে কি হয় তোমার এদের ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কাজ করে, যার ফলে অ্যাবজর্পশন হয় না। তাহলে অ্যাবজর্পশন প্রসেসটা বুঝলা, a part of the absorption process is controlled by the electrostatic attraction. আবার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে হতে পারে, খুবই অল্প পরিমাণে উইক সারফেস ফর্ম করে, আমি ওটা ডিসকাস করতে চাচ্ছি না আর কি ডিটেইলস, বুঝলা? তাহলে অ্যাবজর্পশনটা কি সব সময় না, তাই না? a major part of absorption is controlled by the electrostatic attraction, যেখানে সারফেসের চার্জ এবং যে স্পেসিস আছে তার চার্জ এটা determine করে how mass of the dissolved species will stick with the solid surface. Clear? Low pH এ iron oxide is positive এবং ফসফেটটা নেগেটিভ, অ্যাবজর্পশন ভালো হয়। পিএইচ বাড়তে থাকার সাথে সাথে তোমার সারফেসও নেগেটিভ হয়, ফসফেটও নেগেটিভ হয়, যার ফলে কি হয় অ্যাবজর্পশনটা কম হয়। এখন সিলিকেটের ক্ষেত্রে আসো। সিলিকেটের ক্ষেত্রে রাখার আগে সিলিকেটের স্পেসিসটা
দেখে নাও। দেখো সিলিকেট pH 8 পর্যন্ত এটা সিলিসিকেট হিসেবেই থাকে, নেগেটিভ চার্জড আয়ন নাই। এখন দেখো তার মানে pH যত লো pH এ দেখো এখানে ফসফেটের ক্ষেত্রে লো pH এ অ্যাডসর্পশন বেশি হয়েছে, তো সিলিকেটের ক্ষেত্রে কি লো pH এ অ্যাডসর্পশন বেশি হয়েছে? বলো। না স্যার, কম। হয়নি, কম। তার কারণ কি লো pH এ সিলিকেটটা কমপ্লিটলি আনআয়োনাইজড অবস্থায় থাকে, এর কোনো নেগেটিভ চার্জ নাই। যেহেতু নেগেটিভ চার্জ নাই সাথে অ্যাট্রাকশনটা হয় না। তবে pH যত বাড়তে থাকে সিলিকেটটা নেগেটিভ চার্জ ফর্ম করতে থাকে, ঠিক আছে, অ্যাডজর্পশন ভালো হয়। দেখো pH 9 এর দিকে এসে অ্যাডজর্পশন, আরো pH যখন বাড়বে তখন সারফেস এবং সিলিকেট যেটা আছে সিলিকেটও নেগেটিভ চার্জ হবে, যার ফলে আবার দেখো অ্যাডজর্পশনটা কমতে আসে। কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আমি তিন সিনারিও, একটা ফসফেট অনলি, একটা সিলিকেট অনলি, আর ফসফেট প্লাস সিলিকেট। ফসফেট অনলি আর সিলিকেট অনলি এক্সপ্লেইন করা হয়েছে। এখন ফসফেট প্লাস সিলিকেট যদি সিস্টেমে হয়ে থাকে। আচ্ছা দেখো লেফট সাইডের ফিগারটা, এখানে মেইনলি ফসফেট সলিউশন আছে, ফর এক্সাম্পল 50 মাইক্রোমোলার, আর সিলিকেট কনসেন্ট্রেশনটা আছে ফসফেটের চেয়ে সমান সমানও আছে, ডাবল আছে, 4 গুণ বেশি, 8 গুণ বেশি, 10 গুণ বেশি। বুঝছো? হ্যালো, এখন দেখো আন্ডার অ্যাসিডিক কন্ডিশন মানে বিলো pH 7 সিলিকেটের কোনো ইফেক্ট আছে? নো। তার কারণ কি সিলিকেট আনআয়োনাইজড সারফেসের সাথে কমপ্লেক্স ফর্ম করে না অ্যাসিডিক কন্ডিশনে, যার কারণে দেখো অ্যাসিডিক কন্ডিশনে ফসফেটের ক্ষেত্রে ফসফেট অ্যাডজর্পশন, এটা তো ফসফেট অ্যাডজর্পশন দেখানো হয়েছে, ঠিক আছে, সিলিকেটের কোনো ইফেক্ট নাই। কিন্তু যত pH বাড়তিছে এবং দেখো তত সিলিকেটের সাথে ফসফেট অ্যাডজর্পশন কম হচ্ছে। যেমন দেখো গ্রিন কালার দিয়ে বোঝানো হচ্ছে the phosphate 50 মাইক্রোমোলার, সিলিকেট 50 মাইক্রোমোলার। এখানে যদি আমি এই পয়েন্টটা যদি আমি ধরি, আমার কার্সারটা দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেখো ফসফেট অ্যাডজর্পশনটা যতটুকু হয়েছে, সিলিকেট কনসেন্ট্রেশন এই pH এ বাড়ার সাথে সাথে ফসফেট অ্যাডজর্পশনটা অনেক কমে গেছে। এর কারণটা কি? এর কারণ কি pH বাড়ার সাথে সাথে লো pH এ বা নরমালি নিউট্রাল কন্ডিশনে দেখো বা দেখা যাচ্ছে pH 4 এ ফসফেটটা স্টিল নেগেটিভ চার্জ, এটা আয়রন অক্সাইডের সাথে ইন্টারেক্ট করতে পারে, বাট সিলিসিক অ্যাসিডটা এটা ইন্টারেক্ট করতে পারে না, যার কারণে আর কোনো ইফেক্ট নাই। pH বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, তখন করে কি সিলিকেট ক্যান কম্পিট উইথ ফসফেট ফর দ্য আয়রন অক্সাইড বাইন্ডিং সাইটস। তোমরা বুঝলা? সিলিকেটটা কি করে তোমার ফসফেটের সাথে, বুঝলা, তোমার হচ্ছে কম্পিটিশনে যায়। কম্পিটিশনে কোথায় যায়? কম্পিট করে তোমার মানে আয়রন অক্সাইডের সাইটটা আছে সাইটের উপরে অ্যাবজর্ব হয়। তো দেখো যদি pH 9-10 দিকে আসে, বুঝলা, কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। কিন্তু সিলিকেট কনসেন্ট্রেশন যত এবং তত তোমার হচ্ছে তোমার ওই সারফেসের সাথে সিলিকেট কনসেন্ট্রেশন বাড়ার সাথে যে কলিশনের যে রেটটা এটা বেড়ে যায়, প্রবাবিলিটি বেড়ে যায়, যার ফলে সিলিকেট অ্যাবজর্পশনটা বেশি হয়, বুঝলা। কিন্তু আবার মনে রাখো যে লো pH এ সিলিকেট যেহেতু আয়োনাইজড অবস্থায় থাকে না, যার কারণে সিলিকেট ক্যান কম্পিট উইথ ফসফেট ফর দ্য মিনারিং বাইন্ডিং সাইটস and does not have any effect on the absorption of phosphate. এই কম্পিটিশন ফসফেটের সাথে only at certain pH। কথা ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি দেখো pH ফসফেট অ্যাডজর্পশনের কথা বলি, ঠিক আছে, ফসফেট অ্যাডজর্পশনটা গ্র্যাজুয়ালি বাড়ে উইথ ইনক্রিজিং pH এবং এই pH 10 এর দিকেই বাড়ে। কি জন্য? এই কন্ডিশনে তোমার সিলিকেটটা আয়োনাইজ অবস্থায় থাকবে। আমার মনে হয় আমি যেহেতু এই ক্লাসটা আমি ডিটেইলস আর আমার মনে হয় একটু বোঝার বিষয় বেশি আছে, আমি খুব বেশি এক্সপ্লেইন করে তোমাদের মাথা ভারী করতে চাচ্ছি না। আজকে এই পর্যন্তই।
নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো আমি সেটা বলেও দিই, এটাই দেখাবো যে মাল্টিপল আয়ন থাকলে তার অবস্থা কেমন হয়, কথা বুঝলা? আয়রন অক্সাইডের স্পেসিয়েশন কেমন, তারপর ডিসলভেশন প্রসেসটা কি, কথা বুঝলা? তারপরে ডিসলিউশন, কো-প্রেসিপিটেশন, এই জিনিসটা আমি তোমাদের ডিটেলস আমি এক্সপ্লেইন করব। এই কই গেল? And I need 2 more classes.